শেয়ার করব সেটা আমার এবং আমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব লোমহর্ষক ঘটনা। ঘটনার প্রেক্ষাপটের বর্ণনা দিয়ে নেই সকলের বোঝার সুবিধার্থে। গ্রামের পশ্চিম পাশে গোমতী নদী, তার পাশ ঘিরে শ্মশান। উত্তর পূর্ব পাশ থেকে কাঁচা রাস্তা শুরু। গ্রামের মানুষ যেই পথে শ্মশানীয় নদীতে যাতায়াত করেন, মিনিট চারেক পূর্ব দিক হাঁটলে যানবাহন চলাচলের রাস্তা। রাস্তার ওপারে মানুষের বসত বাড়ি। নদীর এপার ওপার ধুধু ফসলি জমি। চাঁদের ঝাপসা আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল চারপাশটা। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। দিনটা ছিল 2018 সালের নভেম্বর মাসের কোনো একটি রাতের ঘটনা। গ্রামের পশ্চিমে নদীর পাড় ঘেঁষে একটি প্রকাণ্ড শ্মশান। লোকমুখে এই শ্মশান নিয়ে নানা রকমের ভৌতিক ঘটনা প্রায়ই শোনা যেত। অগণিত মানুষ শ্মশানে রাতের আঁধারে ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছে। তবে আমাদের সঙ্গে এই ঘটনা ঘটার 2 দিন আগের রাতে গ্রামের এক মাঝি একটি ভয়াবহ দৃশ্য লক্ষ্য করেছেন এই শ্মশানে। পরে আমরা মাঝির বাড়িতে যাই এবং তার সাথে কথা বলে জানার চেষ্টা করি। তিনি আমাদের বলেন, তখন রাত 12টা। মাঝি মাছ ধরে ফেরার পথে কয়েকটি বিশাল আগুনের কুণ্ডলী শ্মশানের ওপর উঠতে দেখেছেন। তা দেখে তিনি দৌড়ে বাড়িতে চলে আসেন। সকাল থেকে তার অসম্ভব জ্বর। তাই সেদিন আমি আমার 3 বন্ধু আনিস, সুমন, ইয়াসিন দুপুরে প্ল্যান করলাম আগামীকাল আমরা সেই নদীর পাড়ে দূরে কোথাও অবস্থান করব আর লক্ষ্য করব কিছু দেখা যায় কিনা। যেই কথা সেই কাজ। আমরা রাত 10টায় সেই শ্মশানের নিকটবর্তী একটি জায়গায় চলে আসি। আনিস সাথে করে কিছু খাবার নিয়ে নিয়েছিল, যাতে সেখানে বসে থাকতে বিরক্ত না লাগে আর ক্ষুধা পেলে যেন খাওয়া যায়। কিছুক্ষণ চারপাশটা হাঁটাহাঁটি করে আমরা নদীর পাড়ে ঘাসের ওপরে বসে গল্পগুজব করছিলাম। রাত তখন 1টা ছুঁই ছুঁই। ইয়াসিন বিরক্ত গলায় বলল, আরে এইসব আর দেখা দিবে না, চল বাড়িতে যাই। তবে সুমন আর আমি একদম সারা রাত বসে থাকবো এই বলে অপেক্ষা করছিলাম। সুমন একটু বুদ্ধি খাটিয়ে বলল, চল লুডো খেলে সময় পার করি। আমিও সম্মত হলাম। অনেকক্ষণ খেলেছিলাম, প্রায় রাত 3টা। খেলার ফাঁকে ফাঁকে সবাই একটু শ্মশানের দিকে খেয়াল রাখছিলাম। বলে রাখা ভালো, আমরা 4 জন যে সাহসী ছিলাম এমন না, তবে এই সব নিয়ে কেউ তেমন বিশ্বাস করতাম না। হঠাৎ করে সুমন হাতের ইশারায় আমাদের নদীর দিকটা দেখালো। সাথে সাথে মাথা ঘুরিয়ে আমরা দেখলাম নদীর ওপার থেকে একটি বিশাল আগুনের কুণ্ডলী উঠতে উঠতে শ্মশানের উপরে একটি গাছে এসে পড়ল। আমরা হাঁ করে এক মুহূর্ত বিষয়টা লক্ষ্য করলাম। সুমন একটু বিব্রত হয়ে বলল, সত্যি কি এসে পড়ল? তারপর আমরা একটু নড়াচড়া দিয়েই বসলাম ভালো করে বিষয়টা লক্ষ্য করার জন্য। মিনিট 2 পর দেখলাম আগুনের কুণ্ডলী একটা নয়, 3টা একসাথে শ্মশানের বড় গাছগুলোর ওপর ঘুরছে। ঘটনাটা প্রায় 3-4 মিনিট আমরা দেখেছি। অতঃপর ইয়াসিন ঘটনাটি ভিডিও করার জন্য ফোনটা হাতে নিল। তখনই দেখলাম সেই আগুনের কুণ্ডলীগুলো মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমরা সবাই তখন শ্মশানের দিকে মুখ করে বসে কথা বলছিলাম। ইয়াসিন বলল, আমি শিওর আবার আসবে। আনিস সাথে সাথে বলে উঠল, চল বাড়িতে যাই, আমার ভালো লাগছে না। আমারও কিছুটা ভয় লাগছিল তখন, তবে ওদের বুঝতে দেয়নি। আসলে আমি ভাবিনি যে আসলে এসব দেখতে পারবো। কত রাত এভাবে বাইরে কাটিয়েছি, কিছুই দেখিনি। সুমন কিছুটা হাসির ভঙ্গিতে বলল, এখনই ভয় পাচ্ছিস কেন? কথাটা শেষ হতেই একটা গরম হাওয়া আমার গায়ে এসে লাগলো। বাতাসটা পাওয়ার পর আনিসের চোখের দিকে তাকাতেই স্পষ্ট একটা ভয় লক্ষ্য করতে পারলাম। ইয়াসিন ও সুমনও অনুভব করতে পেরেছে, তবে বেশি গুরুত্ব দেয়নি। ইতোমধ্যে আনিস যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, সে আর এখানে থাকবে না এই বলে হাঁটা শুরু করলো। আমি আনিসকে থামানোর জন্য উঠলাম। ততক্ষণে আনিস প্রায় আমাদের থেকে 10 কদম বেশি দূরে চলে গেছে। আমি দ্রুত পায়ে আনিসকে পেছন থেকে ধরার জন্য ডাক দিলাম। আনিস বলল, আমার ভয় লাগছে। আমি আনিসকে আশ্বাস দিয়ে বললাম, চল ওদেরকে তাহলে বুঝিয়ে নিয়ে আসি। বিশ্বাস করানো কঠিন হয়ে যাবে এই কথাটা যে মাথা ঘুরিয়ে আমি পেছনে তাকাতেই দেখলাম সুমন ও ইয়াসিন ওখানে নেই। এখানে বলে রাখা ভালো, আমার সাথে আনিসের কথা হয়েছে সর্বোচ্চ 40 সেকেন্ড।
খুবই পরিষ্কার, এইটুকু সময়ের মধ্যে কারো কোথাও হারিয়ে যাওয়া একেবারেই সম্ভব না, শুধুমাত্র পানিতে যাওয়া ব্যতীত। আমি এবং আনিস বিষয়টা ভালোভাবে বোঝার জন্য এগিয়ে গেলাম। আমরা দেখলাম ওদের জুতোগুলো ওখানেই পড়ে আছে। আমি আনিসের দিকে তাকিয়ে বললাম, আমাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে, চল দৌড়াই। বলার সাথে সাথে আমরা দৌড়াতে শুরু করি। দৌড়ানোর এক পর্যায়ে আনিস আমাকে অবাক করে দিয়ে বলতে থাকে, পেছনে তাকিয়ে দেখ, ওটা কি আসছে। আমি দৌড়ের মধ্যে কিছুটা মাথা ঘুরিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম দুটো সাদা ঘোড়া উড়ে উড়ে আমাদের দিকে আসছে, আর সেই ঘোড়াগুলোর ওপর দুটো কালো জামা পরা কিছু একটা বসা। এক পলকেই পুরো দৃশ্যটা লক্ষ্য করতে পেরেছি। তারপর আর পেছনে দেখার সাহস হয়নি। বলে রাখা ভালো, গ্রামের চাষাবাদের জমি থেকে যানবাহনের রাস্তাটা অনেকটাই উঁচুতে। দৌড়াতে দৌড়াতে আমরা গ্রামের সেই উঁচু রাস্তায় উঠতেই আনিস একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। আমি দাঁড়িয়ে আনিসকে তোলার কোনো সাহস বুকে সঞ্চার করতে পারিনি। আমি দৌড়ে রাস্তার অপর পাশে একটি বাড়িতে চলে যাই। বাড়ির ভেতরে ঢুকে আমি যেন প্রাণ ফিরে পাই। আমি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই। আমার চিৎকারের আওয়াজে মিনিট খানেক পর একটা টুপি মাথায় মুরব্বি ঘরের জানালা খোলেন। আমি বাঁচাও বলে চিৎকার দিতেই মুরব্বিটা হাও মাও করে চিৎকার দিয়ে ঘরের দরজা খোলেন এবং আমার কাছে দৌড়ে আসেন। ওনাকে আমি দেখে ক্লান্ত গলায় বলি, আনিস রাস্তায় পড়ে গেছে। তারপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফেরার পর আমি নিজেকে আবিষ্কার করি ওই মুরব্বির বাড়িতে। আমার এক পাশে আনিস শুয়ে আছে। তখন আনিসের জ্ঞান ফেরেনি। হাতের বামে খেয়াল করে দেখলাম 5-6 জন মানুষ দাঁড়িয়ে আমাদের দেখছে, যেন আমাদের কখন জ্ঞান ফেরে সেই অপেক্ষায় তারা। আমি মুরব্বির দিকে চোখ তুলে তাকাতেই মুরব্বি আমাকে জিজ্ঞেস করলেন, কোন দিক থেকে দৌড়ে এসেছো তোমরা? আমি হাত দিয়ে শ্মশানের দিকটা দেখালাম। মুরব্বির মুখটা মলিন হয়ে গেল। তার চোখে একটা ভয়, তবে জিজ্ঞাসা করার মতো কোনো পর্যায়ে আমি তখন ছিলাম না। কেন এই ভয়? আমার জ্ঞান ফেরার 2 ঘন্টা পর আনিসের জ্ঞান ফেরে। আমাদের বাবা মাকে ডেকে নিয়ে এসে আমাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। আমার কাঁপুনি দিয়ে জ্বর আসে। অন্যদিকে আনিসের খুবই খারাপ অবস্থা। কিছুক্ষণ পর পর সে অজ্ঞান হয়ে যাচ্ছে। ওদিকে ইয়াসিন এবং সুমনের কোনো খবর নেই। নিজের থেকেও বেশি চিন্তা হচ্ছিল ওদের জন্য। হঠাৎ করে আম্মুর মোবাইলে কল আসাতে আমার শরীর আঁতকে ওঠে। আম্মু ফোন ধরে শুনতে শুনতেই কলটা কেটে গেল। আম্মু আমাকে অবাক করে বললেন, ইয়াসিন ও সুমনের লাশ নদীতে ভেসে উঠেছে। এই কথা শুনতে পেয়ে আমি এক চিৎকার দিয়ে জ্ঞান হারাই। মসজিদের ইমাম এসে দোয়া পড়ে ফোঁ দিলেন। আমার জ্ঞান ফিরল। তারপর 3 দিন অক্লান্ত কম্পনের পর আমার জ্বর কমলে আমি আনিসকে দেখতে যাই। ওখানে যাওয়ার পর আনিসের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। পরে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম রাস্তার উঁচু ঢালুতে অজ্ঞান হওয়ার কারণ। আনিস তখন বলে, আসলে আমি তখন কোথাও হোঁচট খেয়ে পড়িনি, কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা মেরেছিল। তখন আমি মাটিতে পড়ে পেছন ঘুরে তাকাতেই লক্ষ্য করলাম একটা বিভৎস অবয়ব আমার কিছুটা দূরে দাঁড়িয়ে। আমি যেন দৌড়ানোর কোনো শক্তি পাচ্ছিলাম না। আর আমি অবয়বের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখলাম অবয়বটা মাটি থেকে 2-3 হাত ওপরে ভাসছে। আমি নিচ থেকে ওপরে তাকাতেই দেখলাম অবিশ্বাস্য 2টি জ্বলন্ত আগুনের পলকহীন চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি যেন ওই বিভৎস মুহূর্তটার সহ্য করতে পারছিলাম না। আমি দেখলাম অবয়বটা আমাকে ধরার জন্য কিছুটা নিচু হয়ে যাচ্ছে। আমি তখন ভয়ে জ্ঞান হারাই। আনিসের কথাগুলো শুনে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। ক্রমাগত আনিস আরো দুর্বল হতে শুরু করে। ওর চোখে অজানা এক ভয় স্পষ্ট ফুটে ওঠে। সেদিন আমি আনিসকে অভয় দিয়ে চলে আসি বাড়িতে। ধীরে ধীরে আনিসের খাওয়া বন্ধ হয়ে যায়। ঘুমোতে গেলে ঘুমোতে পারতো না। চিৎকার দিয়ে উঠে বসতো আর বলতো, ওই দেখো ওরা আসছে। অনেক কবিরাজ এসেছিল, তবে তারা ভয়ে আতঙ্কে পালিয়ে গিয়েছে। যাওয়ার সময় বলেছে এটা খুবই শক্তিশালী জিন, আমরা পারবো না। এইভাবে প্রায় 18 দিন পর আনিস এক রাতে ইহকাল ছেড়ে চলে যায়। আনিসের মৃত্যুর পর আমার বাবা আরো চিন্তিত হয়ে পড়েন। একজন বিখ্যাত আলেমকে বাড়িতে নিয়ে আসেন এবং আমার থেকে সম্পূর্ণ ঘটনা শোনার পর অনেকক্ষণ কি যেন ভাবছিলেন তিনি। মিনিট 5 পর তিনি বলতে শুরু করেন, তোমাকে ওরা মারতে
মারতে চেয়েছিল ঠিকই, তবে তুমি পেছনে না তাকাতে তোমাকে ওই জিন কাবু করতে পারেনি। আর তোমার বন্ধু যে বীভৎস দৃশ্যটা দেখেছে, সে ভয়ে ঘুমোতে পারছিল না। আল্লাহ তোমার সহায়ক হয়েছেন। তবে ওরা খুবই খারাপ জিন, তোমাকে কখনো একা পেলে ক্ষতি করার চেষ্টা করবে। সবসময় নামাজ পড়বে, গভীর রাতে হাঁটাহাঁটি করবে না, আর আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে। আশা করি সমস্যা হবে না। এইভাবে চলে গেল 3টি প্রাণ। আজও সেই কালো রাতের কথা মনে এলে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। যখনই মনে হয় দুটো ঘোড়া উড়ে উড়ে আমার দিকে আসছিল, এবং সেই অবয়বগুলো যারা আমাদের তাড়া করছিল, এই দৃশ্য কোনোভাবেই ভোলার না। ওদের মৃত্যুর শোকে আজও আমার মনের অজান্তেই রাতের আঁধারে চোখের পানিতে বালিশ ভিজে যায়। আমি সেই বন্ধুদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করলাম ভূত.com-এ। আমার জীবনের একটি অকাম্য ভৌতিক অধ্যায়। জানি অনেকেই বিশ্বাস করতে চাইবে না, তবু আমি বলতে চাই, বিপদ যার হয় সেই বোঝে।